এম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। কাজী রওনক হোসেন, আমি যেমনটি দেখতে পাচ্ছিলাম যে প্রায় 4.5 ঘন্টা পরে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে জিম্মি দশার অবসান, এই যে ডাকাতের উপদ্রব, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা দেখেছি 5ই আগস্টের পরে পুলিশের প্রায় 1,500 লুট হয়ে যাওয়া অস্ত্রের এখনো পর্যন্ত হদিস মেলেনি। এটা কি তারই ইম্প্যাক্ট কিনা? যদিও বলছে এখানে খেলনা পিস্তল ব্যবহার করা হয়েছে। আমি বলবো যে খেলনা পিস্তল ব্যবহার করুক আর যেই পিস্তলই ব্যবহার করুক না কেন, তারা তো ব্যাংকের লোকজনকে জিম্মি করেছে, গ্রাহক এবং কর্মকর্তাদের, এবং 4.5 ঘন্টা একটা ঘটনা ঘটেছে। আসলে যেটা আমাদেরকে একটু পেছনে তাকাতে হবে তা হলো যে কথাটা আপনি বললেন যে প্রচুর পরিমাণ লুট হয়ে যাওয়া অস্ত্র, বৈধ অবৈধ, লাইসেন্সড এবং থানার অস্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেই অস্ত্র ছিল সেই অস্ত্র, এগুলো যে লুট হয়ে গেছে সেগুলো কিন্তু ফেরত আসছেনি। এইগুলোর কিছু ইম্প্যাক্ট এটা। আরেকটা ইম্প্যাক্ট যেটা আমরা অনেক সময় ইগনোর করি, এখন দেখা যাচ্ছে যে অনেক নামকরা দুষ্কৃতকারী, ডাকাত, হাইজ্যাকার, এদেরকে সমানে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল আমি কোনো একটা চ্যানেলে দেখলাম যে তারা এখন তাদের এলাকায় যে মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। তার মানে এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে তাদেরকে যে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু আবার ফিরে যেয়ে তাদের নিজেদের কর্মকাণ্ডে বা নিজেদের যেটা পেশা, সেই পেশায় তারা আবার ব্যপ্ত হয়েছে। তো আমি মনে করি যে আসলে এটা অবশ্যই সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা চরম ব্যর্থতা। কারণ এই 4.5 মাসেও এই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, এবং এত বিপুল পরিমাণ অস্ত্র। আর এই অস্ত্রগুলো যদি এখন সাধারণ লোকের কাছে থাকে, দুষ্কৃতকারীদের কাছে থাকে, তাহলে এরকম ঘটনা একটার পর একটা ঘটতেই থাকবে। ধন্যবাদ। আমরা একটু মাহবুব মোর্শেদের কাছে জানতে চাচ্ছিলাম, যে কাজী রওনক হোসেন বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি। আচ্ছা, এখানে আমি বলবো যে আমরা যেটাকে বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সেটাকে একটু যদি আমরা বৃহত্তর একটা পার্সপেক্টিভ থেকে দেখি, যে একটা সিস্টেম 15.5 বছর ধরে রান করত, একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে একটা সিস্টেম রান করত, যেই সিস্টেমটা আসলে একটা মাফিয়াতন্ত্র ছিল। এখানে অপরাধীরাই পুরো ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করত, এবং যারা ডাকাত, চোর এবং এ ধরনের যারা ব্যক্তি, তারাই কিন্তু এই সিস্টেমের সঙ্গে জড়িত ছিল, নিয়ন্ত্রক ছিল। তা আমরা যখন এই সিস্টেমের পতন দেখলাম 5 আগস্ট বা 36 জুলাই, তারপর কিন্তু এই স্বয়ং আওয়ামী লীগের নেতারাই আগে একটা অ্যান্টিসিপেট করেছিলেন যে যদি তাদের পতন হয় তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে, দেশে একটা অরাজকতা তৈরি হবে। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পরে কিন্তু সেরকম ঘটনা, 3 দিন সরকার ছিল না, তারপরে হলো পুলিশ বাহিনী পুরো ইনঅ্যাক্টিভ, এবং অন্যান্য বাহিনীগুলো পর্যাপ্তভাবে মাঠে নামতে পারেনি। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে পরিস্থিতি যে আমাদের যে আশঙ্কা ছিল সেই দিকে যায়নি, বরং আমরা দেখেছি এই যাদেরকে ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল, এই প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্দেশ দিয়েছিলেন যে হত্যা করো, সেরকম একটা ইয়ের পরেও কিন্তু যখন সামাল দেওয়া যাচ্ছিল না, তখন তিনি কিন্তু দলীয় কর্মীদের নামিয়ে দিয়েছিলেন, তাদেরকে অস্ত্র সরবরাহ করেছিলেন। এটা সত্যি যে দলীয় কর্মীরা সেই অস্ত্রগুলো, তাদের সেই অস্ত্র 4.5 মাসেও উদ্ধার করা যায়নি। কিন্তু এটাও সত্যি যে প্রথম দিকে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চাপ, সেই চাপে তারা পলায়ন করেছিল। এখন যে নতুন করে আমরা নানান রকমের ঘটনা ঘটতে দেখছি, সেটার কি কারণ এই যে তাদের ভয় কিছুটা কমে গেছে? সেটা কি এ কারণে যে তারা হলো আবার ব্যাক করছে, নানাভাবে তারা
পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এই প্রশ্নগুলোর মুখোমুখি আমাদের হতে হবে যে তারা কেন ইয়ে করলো। আরেকটা জিনিস যেটা রনক ভাই বলেছেন, যারা হলো ইয়ে করছে আদালত থেকে যারা ছাড় পাচ্ছে, এরকম কিছু কিছু বলা হচ্ছে যে কেন তারা ছাড় পাচ্ছে, কিন্তু আমরা খোঁজ নিতে গিয়ে দেখেছি, সংবাদ সংগ্রহ করার কাজে দেখেছি যে তারা হলো এতদিন অনেকেই তাদের জেলের মেয়াদ, সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগের ভয়ে বের হয়নি, কারণ তারা সবাই অলমোস্ট অন্য ভিন্ন মতের, যদি সন্ত্রাসী হয় সেটাও ভিন্ন মতের সন্ত্রাসী, কিন্তু তাদের সাজার মেয়াদ পার হয়েও তারা বের হওয়ার সাহস পায়নি। যখন 5 আগস্টের পরে নতুন পরিস্থিতি তৈরি হয় তখন তারা আসলে বের হয়ে আসছে। এরকম ঘটনা আমরা কিছু ক্ষেত্রে জানতে পেরেছি, সব ক্ষেত্রে নিশ্চয়ই এরকম হয়নি, কিন্তু আমরা এটা জানতে পেরেছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে সাম্প্রতিক যে বলা হচ্ছে যে গত কয়েকদিনে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেটার দিকে দৃষ্টি দেওয়া দরকার, এবং সেটার দিকে অলরেডি বোধহয় দৃষ্টি দেওয়াও হয়েছে কিছুটা, কারণ আমি দেখছি যে টহল বাড়ছে, পুলিশের তৎপরতাও বাড়ছে, কিন্তু এই যেটাকে আমরা 5 আগস্টের পর বলেছিলাম ডাকাত লীগ বা এই চোর লীগ, মাফিয়া লীগ, তারা যেভাবে ফেরার যে চেষ্টা করছে, নানান সময় কিন্তু তারা 15 আগস্টে ফিরতে চেয়েছে, 21 আগস্টে ফিরতে চেয়েছে, অন্যান্য সময় ফিরতে চেয়েছে। তো এই বিষয়গুলোকে নজরে রাখতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যাতে তারা নতুন কোনো একটা অজুহাত নিয়ে ফিরতে না পারে। রাস্তায় ফেরার যে চেষ্টাগুলো তারা করেছিল সেগুলো সফল হয়নি, এখন এই নানাভাবে তারা লুকিয়ে চুরিয়ে ডাকাতের বেশে, কখনো ছিনতাইকারীর বেশে বা চোরের বেশে, ব্যাংক ডাকাতের বেশে ফিরতে পারে, সেই দিকে নজরটা দিতে হবে। ছোট করে আরেকটা প্রশ্ন মাহবুব মোর্শেদের কাছে করতেই তারপর আপনার কাছে ফিরছি। 4 মাস পরে পুলিশকে এখনো ডিমোটিভেটেড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই থাকবে, পুলিশ মোটিভেটেড থাকাই খুব যৌক্তিক, কারণ হলো যে গত যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের কিন্তু মূল যে পেটোয়া বাহিনী সেটা পুলিশ ছিল। এখন পুলিশ কিন্তু পুলিশের, আমরা যদি ওভারঅল বলি যে পুলিশ একটা প্রফেশনাল বাহিনী, একটা সরকার চেঞ্জ হয়েছে, পুলিশ এই নেমে যাবে, এই সরকারের নির্দেশনা পালন করবে, কিন্তু সেটা তো না। প্রত্যেকটা পুলিশ সদস্য তারা হলো নানানভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা ব্যবহৃত হয়েছে। তারা তাদেরকে দিয়ে আন্দোলন দমন করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, গুম ঘটিয়েছে, খুন করেছে, শেষ পর্যন্ত প্রকাশ্যে গুলি করেছে। এখন তারা তো আমাদের সমাজেরই সদস্য, তারা তো আমাদের সমাজের কার পরিবার আছে, এইটা তো আইডেন্টিফাইড, মানুষ জানে শোনে। আমরা যতই বলি যে না তারা ফিরুক, এই পরিস্থিতি তো তাদেরকে, তারা একটা কথা বলে, আমি আমার নিজের চলতে ফিরতে কয়েকজন পুলিশের সাথে আমার কথা হচ্ছিল, একটা কথা তারাই হচ্ছে যে আমরা অনেক খারাপ কাজ করেছি স্বৈর শাসক শেখ হাসিনার নির্দেশে। তারা একটা কথা বলে যে এই যে আন্দোলনে আমাদের যেই ভাই বা আমার যে সহকর্মী মারা গেলেন, এদের বিচারটা কিভাবে হবে? এখন জিনিসটা হয়েছে কি যে এইটাকে আমরা যেটা মানে আমাদের যে জায়গাটায় আসতে হবে আলটিমেটলি, সেটা হলো যে আমরা পুলিশের একটা বিশ্বাসযোগ্য সংস্কার হতে হবে, যে পুলিশ আগের মতো আর পেটোয়া বাহিনী হিসেবে জনগণের বিরুদ্ধে, একটা জনগণের উপরে অত্যাচার করছে এরকম একটা বাহিনী হিসেবে যেন না থাকে, এরকম একটা জায়গায় কিন্তু পুলিশকে নিয়ে যেতে হবে। তারপরে যে জিনিসটা হতে হবে সেটা হলো যে পুলিশকে এবং পুলিশকে যে মূল স্রোতে আমরা ফেরাবো সমাজের, রাষ্ট্রের, এর জন্য একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে হবে আমাদের। পারস্পরিক বোঝাপড়া, জনগণের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে, সরকারের সঙ্গে, অন্যান্য অংশের সঙ্গে পুলিশের একটা বোঝাপড়া তৈরি করতে হবে, যে বোঝাপড়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজটা এমন একটা জায়গায় যাবে যে আমরা হলো তাদের যে অপরাধমূলক ভূমিকা সেটাকে আমরা ক্ষমা করে দিতে পারবো, এবং অন্যান্য যেসব ব্যাপার আছে সেগুলো একটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে। আমরা একটা বিরতিতে যাব। কাজী রনক হাসান, একই প্রশ্ন থাকবে আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আর এম স্টিল নিবেদিত সম্প্রসারণ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। স্টুডিওতে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। রওনাক হোসেন, বিরতির আগে মাহবুব মোর্শেদের সাথে যে প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, পুলিশ ডিমোটিভেটেড, তাদেরও একটা কষ্টের জায়গা, যেটা বলছিলেন যে
তারা খারাপ কাজ করেছেন, কিন্তু তাদের যে সহকর্মী মারা গেলেন, এখানে আমি একটু ব্যাপারটাকে অন্যভাবে বলবো। প্রথম কথা হলো যে কোনো মৃত্যুই কষ্টদায়ক, নিন্দনীয়, যে কোনো হত্যাকাণ্ড। কিন্তু তাদেরকে তো এটা বুঝতে হবে যে সাবেক প্রধানমন্ত্রী বেলা 2টোয় পালিয়ে গেলেন দেশ ছেড়ে, আর যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পাখির মতন গুলি করে মেরেছে বিকেল 5টা পর্যন্ত। একই ঘটনা ঘটেছে উত্তরায়। মূল সমস্যা ছিল তাদের ক্ষেত্রে যে যত পুলিশ ছিল তাদের 70 থেকে 80% ছিল ছাত্রলীগের। ফলে তারা রাষ্ট্রীয় কাজের চাইতে দলীয় চিন্তাধারাটাকে, বাস্তবায়নটাকেই বেশি গুরুত্ব দিয়েছে। না হলে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেও 5টার সময়ও এই ঘটনা ঘটেছে যাত্রাবাড়ির নিচেই। আপনি খোঁজ দিয়ে দেখবেন, পাখির মতন গুলি করে মেরেছে। তো এখানে তো কোনো মানে কি বলবো, যে কোনো সহানুভূতি, কোনো সহমর্মিতা দেখানোর সুযোগ নাই। ছাত্রলীগ বলেই? ছাত্রলীগ কেন? আপনি বলছিলেন ম্যাক্সিমাম ছাত্রলীগের। না, ওরা ম্যাক্সিমাম ছাত্রলীগের ছিল দেখেই তারা এই কাজটি করেছে। তা নাহলে তো তাদের উজ্জ্বল হয়ে চলে আসার কথা। তারা তো আমি পুলিশ এই চিন্তাটা না করে আমি ছাত্রলীগের পুলিশ, এটা তারা বেশি মনে করেছে। আমি আওয়ামী লীগের পুলিশ, আমি যুবলীগের পুলিশ, এগুলো রিয়ালিটি। মানে দলীয়করণ এমনভাবে হয়েছিল যে ওখানে রাষ্ট্রীয় কাজের চাইতে তাদের কাছে বড় ছিল দলীয় চিন্তাধারার বাস্তবায়ন। তো ফলে এইটা হয়েছে। নাহলে যেখানে শেখ হাসিনা পালিয়ে গেলেন তারও 3-4 ঘন্টা পর পর্যন্ত কেন এই কিলিং চলবে? কোনো কারণই থাকতে পারে না। মানে সেনাপতি পালিয়ে গেছে আর তার সেনারা যুদ্ধ করে যাচ্ছে, এটা তো হয় না এইভাবে। তো এটা একটা জিনিস। হ্যাঁ, অবশ্যই আমি যে কথা বললাম, যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো খুনই নিন্দনীয় এবং দুঃখের এবং কষ্টের। আমার কাছে হয়তো বা মনে হয়েছে যে ছাত্রদেরটা বেশি চোখে পড়েছে, কিন্তু যেই পুলিশগুলো মারা গেছে বা যে পুলিশের পরিবার রয়ে গেছে, তারা তাদের স্বজন হারানোর যে ব্যথা, সে ব্যথাটা তারা বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু এটাকেও ইগনোর করার কোনো সুযোগ নাই। তবে আমি আবারও বলবো যে পুলিশ আর পুলিশ ছিল না, এটা দলীয় পেটোয়া বাহিনী ছিল, যেই কারণে এই পরিণতি। এবং আজকে দেখেন 4.5 মাস পরেও পুলিশকে কিন্তু অর্গানাইজ করা যায় নাই। যত কথা বলেন, যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে কিন্তু পুলিশ। সেখানে কিন্তু 4.5 মাসেও আমরা খুবই শ্লথ গতি দেখছি। এবং আমি যেটা এভাবে বলতে চাই যে এই সরকার কোনো নির্বাচিত সরকার না, এই সরকার কারো দয়ার সরকার না, এই সরকারকে কেউ এনে বসিয়ে দেয় নাই। এটা বিপ্লবের ফসল। বিপ্লবের ফসলে কতগুলো ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, বিপ্লবী ভূমিকা থাকতে হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় অ্যাকশনের ক্ষেত্রে, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে এই সরকার খুবই শ্লথ গতিতে চলছে। এবং তাদের যেই গতি, এই গতিটা দেখলে অনেকের মনে শঙ্কা জাগবে যে আসলে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ধন্যবাদ রওনাক হোসেন। আমরা একটু মাহবুব মুর্শিদের কাছে যেতে চাই। মাহবুব মুর্শিদ, বাংলাদেশের অর্থনীতির চিত্র আশাব্যঞ্জক নয়, IMF বললেন আজকে মূল্যস্ফীতি ধারণার চেয়েও বেশি। আমার প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না কেন? আচ্ছা, এটাও আমি একটু বিগার পার্সপেক্টিভ থেকে একটু বলতে চাই। সেটা হলো যে যখন আওয়ামী লীগের যে পতন ঘটলো, তখন আসলে অর্থনৈতিক চিত্রটা কী ছিল, বা আমরা সেই পতনের অব্যবহিত আগে কি আলোচনা করছিলাম? আমরা কিন্তু এই আশঙ্কাগুলো করছিলাম, যদি মানে এরকম কথাও সমাজের মধ্যে হচ্ছিল, সাংবাদিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে হচ্ছিল, যে যদি
আওয়ামী লীগ এভাবে চালাতে থাকে সরকার, তাহলে দেশ একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। এবং এটা ইন্টারন্যাশনাল সমস্ত সূচকে কিন্তু ব্যাপারটা ছিল ওরকম, রিজার্ভ তলানিতে চলে এসেছিল, মূল্যস্ফীতি খুবই বাড়ছিল এবং আপনার বাজারের উপরে এক ধরনের যেটাকে বলা হয় যে এই মুষ্টিমেয়তন্ত্র, সেটার একটা নিয়ন্ত্রণ সর্বোচ্চভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা এবং লুটপাট এবং বিদেশে বৈদেশিক মুদ্রা পাচারের ব্যাপারটা অনেক বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। ফলে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মতোই যেটা বলা হচ্ছিল যে যদি হলো আওয়ামী লীগ যে সিস্টেমে দেশ চালাচ্ছিল, অর্থনীতি যে সিস্টেমে চালাচ্ছিল, যেভাবে হলো যারা লুটপাট করেছে, একটা নিউজ দেখলেন যেটা হয়তো পরে আমাদের আলোচনায় আসতে পারে, এস আলম গ্রুপের, এরকম অসংখ্য গ্রুপ আছে যাদেরকে কিন্তু অনৈতিক অবৈধ সুবিধা দেওয়া হয়েছিল, কখনো হলো ঋণের মাধ্যমে, কখনো কুইক রেন্টালের মাধ্যমে, অন্যান্য কর রেয়াতের মাধ্যমে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। সার্বিক পরিস্থিতি কিন্তু বলছিল যে আওয়ামী লীগ যদি এই ছাত্র জনতার আন্দোলনের মুখে যদি আওয়ামী লীগের পতন নাও ঘটতো, তারপরেও কিন্তু একটা অর্থনৈতিক বিপর্যয় ঘটতো এবং সেই বিপর্যয়ের ফলে আওয়ামী লীগ সরকারের একটা পতন অনেকেই আশঙ্কা করছিলেন সেই সময়েই। কিন্তু আমরা যখন দেখছি যে 5 আগস্টের এই গণঅভ্যুত্থানের পরে আসলে এই সরকার তো সেই অর্থনীতিটাই পেয়েছে এবং তাদেরকে কিন্তু আরও বড় বিপর্যয় কিন্তু সামাল দিতে হয়েছে। আপনারা জানেন যে এই মার্কেটে, যে কোনো মার্কেটে এই 15-15.5 বছরে আমাদের অর্থনীতির নিয়ন্ত্রক কারা ছিল? আমাদের অর্থনীতির নিয়ন্ত্রক কিন্তু ছিল আওয়ামী লীগের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং তাদের সুবিধাভোগী যে শ্রেণীটা আছে তাদের হাতেই কিন্তু টাকাটা, তাদের হাতেই ব্যাংক, তাদের হাতেই বিমা, সমস্ত কিছু, ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করত। হঠাৎ করে কি হয়েছে, মার্কেটে কিন্তু যাদের হাতে টাকা তারাই কিন্তু মার্কেটে নাই। ইভেন আমরা যদি ব্যবসায়ীর কথা বলি বা শিল্পপতিদের কথা বলি, তাদের একটা বড় অংশ তো নাই মার্কেটে, তারা হয় পালিয়ে গেছে, টাকা পুঁতে রেখেছে অথবা বিদেশে নিয়ে গেছে, যে কোনোভাবে হলো সেই টাকাটা আর মার্কেটে নাই। ইভেন আপনি যদি বাজারে যান, বাজারের মূল ক্রেতা ছিল বড় মাছটা কে কিনতো, বড় যে ইয়েটা কে গরুটা কে কিনতো, বড় ছাগলটা, সেই বিখ্যাত ছাগলের কথা আপনার মনে পড়বে, ছাগল কে কিনতো? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে নেতাকর্মীরা যারা হলো অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছিল, শত শত কোটি টাকা কামিয়েছে, তারাই তো করেছিল। এখন এরকম একটা অর্থনীতিতে আমরা কিন্তু বলছিলাম যে এটা বিপর্যয়, শেখ হাসিনার যদি পতন ঘটে এই অর্থনীতিটা বিপর্যস্ত হয়ে যাবে, এটা কেউ চালাতে পারবে না। কিন্তু আমরা বিস্ময়করভাবে দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো এখানেও একই রকম ঘটলো, যে অর্থনীতি কিন্তু সামাল দিয়ে উঠলো এবং রিজার্ভ বাড়তে থাকলো। এখন কারো হাতেই তো আসলে ওরকম একটা ম্যাজিক যে নাই যে তিনি রাতারাতি করে ফেলবেন। তিনি ডক্টর ইউনূস হন বা ডক্টর সালেউদ্দিন হন বা আহসানুস মনসুর হন, তিনি কিন্তু রাতারাতি এই জিনিসটা সমাধান করতে পারবেন না, তাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ডলারটা তো আসবে, যখন রেমিটেন্স আসছে সেটা কিন্তু কোটিতে কোটিতে আসবে না, সেটা কিন্তু হিসাব করে করে আসবে। ফলে এটা যখন বাড়বে তখন পরিস্থিতি হবে। কিন্তু আমি যেটা বলবো যে এই সরকারের একটা বড় সাফল্য হলো তারা প্রাথমিক বিপর্যয়টা সামাল দিতে পেরেছে। এবং আমি একই সঙ্গে আরেকটা কথা বলবো যে বাজারে মূল্যস্ফীতি অনেক বেশি। আমরা দেখেছি যে আলুর দাম অনেক বেড়েছিল, চালের দাম কিছুটা বেড়েছে, বা 8 টাকা সয়াবিন তেলের দাম 8 টাকা বেড়ে গিয়েছে। কিন্তু একই সঙ্গে এটা সত্য যে আমরা কিন্তু অনেকেই আশঙ্কা করছিলাম যে আওয়ামী লীগের যে মাফিয়া সিস্টেম, এই সিস্টেমের পতন ঘটলে বাজার একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়বে, জিনিসপত্রের অনেক পণ্য বাজার থেকে হাওয়া হয়ে যাবে, যেটা আমরা বিভিন্ন দেশে দেখেছি। এরকম গণঅভ্যুত্থানের পরে অনেক দেশে বাজার থেকে হঠাৎ করে রুটি উধাও হয়ে যায়, চাল উধাও হয়ে যায়, লবণ উধাও হয়ে যায়, চিনি উধাও হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু ঘটেনি, বরং সয়াবিনের যে ঘটনাটা আমরা দেখলাম যে হঠাৎ সয়াবিনটা তো আমরা বুঝতে পারছি যে কিভাবে ঘটেছে, একটা সিন্ডিকেটেড একটা ইয়ে। কিন্তু ওভারঅল বাজারে কিন্তু এই প্রভাবটা। বিরতি থেকে ফিরে এসে আরো শুনবো। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন মাহবুব মোর্শেদ এবং কাজী রওনাক হোসেন। রওনাক হোসেন, বিরতির আগে যেটা আমরা জানছিলাম IMF এর মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিলেন, আমরা একটু এখন এস আলমের বিষয় নিয়ে একটু কথা বলি। অনেকেই তাকে বলে ব্যাংক মাফিয়া। আজকে
তার পরিবারে 125টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, 1000 কোটি টাকা আত্মসাৎ, ইসলামী ব্যাংকের এমডি সহ 58 জনের নামে মামলা। কিন্তু এস আলমের লাখ কোটি টাকার ঋণ ব্যাংকে জমা দেখালো মাত্র 26,000 কোটি টাকা। এত দেরি করে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলো কেন? আমাদের মুশকিল হয়েছে কি, আপনি কি মনে করেন যে এস আলম মানে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই চুরি এই দুর্নীতি করতে পেরেছিল? পারে নাই। এবং সরকারি পৃষ্ঠপোষকতা কোন লেভেলে? একদম 0 থেকে টপ লেভেল পর্যন্ত। ফলে তারা তো ধরাকে সরা জ্ঞান করেছে। তারা একটা মগ দেখিয়ে বলেছে যে এটা হলো ডায়মন্ডের ভর্তি মগ, কিন্তু ভিতরে তো হলো পানি, পানি ছাড়া আর কিছু নাই। তো এই যে এইভাবে তারা যে চিট করেছে দেশকে, এবং এই দেশকে সর্বশান্ত করার পেছনে এই যে আইএমএফ আজকে বলেছে, আইএমএফ তো কোনো ভুল বলেনি, ঠিকই বলেছে, কিন্তু তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি প্রশংসা করি, তারা অনেকটা সামলে নিয়েছেন। কিন্তু আমাদের আগের যেই সরকার ছিল এবং তার যারা লোক ছিল তারা এটাকে পদে পদে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা করেছিল। লাখ কোটি টাকা ঋণ আর ব্যাংকে আছে 26 কোটি টাকা, এটা কি করে হয়? এবং 6টি ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে, শুধু ইসলামী ব্যাংক নয়, 6টি ব্যাংক। হ্যাঁ, এবং এইটা যেমন ইসলামী ব্যাংক ছিল একটা ওয়ান অফ দ্য ভেরি গুড ব্যাংক, যাদের সব কিছু ভালো ছিল। সেই ব্যাংকটাকেও একেবারে শেষ করে দিয়েছে। এখন মুশকিল হলো, কেউ যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পথে আসে তাহলে তো তার আচার আচরণ কার্যাবলী অন্যরকম হবে। তারা তো দেশকে ভালোবাসে নাই, দেশপ্রেম বলতে তাদের ভিতরে কিছুই নাই। আত্মপ্রেম আছে এবং মানে ওই দেবতাকে তুষ্ট করার প্রেম আছে, যে কারণে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমি একটা কথা মানে আশঙ্কা প্রকাশ করছি যে যদি আমাদের এই সরকার এই ব্যাপারগুলোতে দ্রুত ব্যবস্থা নিতে না পারে তাহলে কিন্তু আবার মানে যথাপূর্বং তথাপরং হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে আমরা যতই বলি না কেন, আস্তে আস্তে দেখেন আগেকার সরকারের যারা তাবেদার তারা কিন্তু বিভিন্নভাবে এখন আত্মপ্রকাশ করার চেষ্টা করছে, তারা কিন্তু সামনে এগিয়ে আসছে। যতই দিন যাবে তারা কিন্তু ততই আরও বেশি আসার চেষ্টা করবে। তো এখানে কিন্তু আমাদেরকে প্রতিহত করতে হবে, আর তা না হলে কিন্তু এই বিপ্লবের ফসল শূন্য হয়ে যাবে। ধন্যবাদ রওনক হোসেন। আমরা একটু মাহবুব মোর্শেদের কাছে অন্য প্রসঙ্গে একটু জানতে চাই। আজকে ট্রাইব্যুনালে বলা হচ্ছে সার্বভৌমত্ব ধ্বংস করতেই চালানো হয় পিলখানা হত্যাকাণ্ড এবং আওয়ামী মতবাদকে প্রতিষ্ঠা করতেই। আমরা হচ্ছে বাংলাদেশের দুটি প্রধান বাহিনীকে ধ্বংস করে আওয়ামী মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই কি হত্যা হয়েছিল? আচ্ছা, এটা পিলখানার ট্র্যাজেডির কথা আমরা বহুল চর্চিত একটা বিষয়, এবং এটা অনেকেই জানেন। একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু সেই ন্যারেটিভটা কিন্তু হালে খুব বেশি পানি পায়নি। কারণ হলো যে আমরা প্রত্যেকেই জানি যে পিলখানার যে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছিল, সেই নৃশংসতার পেছনে কি উদ্দেশ্য ছিল। মেধাবী কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল, দেশপ্রেমিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। একই সঙ্গে এই ঘটনার মধ্য দিয়ে সেনাবাহিনীকে যেমন ডিমোরালাইজ করা হয়েছিল, তেমনিভাবে আমাদের সীমান্তরক্ষী বাহিনী সেটিকেও কিন্তু ডিমোরালাইজ করা হয়েছিল। ফলে আমরা যদি বলি আওয়ামী মতাদর্শ, তাহলে আসলে খণ্ডিতভাবে বলা হবে। এখানে আপনি যদি কারেক্টলি বলতে চান তাহলে কিন্তু আপনাকে বলতে হবে যে ঠিক আছে, আমাদের যে প্রতিরক্ষা বাহিনী সেটিকে দুর্বল করলে আসলে লাভবান কারা হবে সেদিক দিয়ে দেখতে হবে। তাহলে আপনি কিন্তু এই যুক্তিতে পৌঁছাবেন যে আমাদের যে প্রতিবেশী, সেই বৃহত্তর যে প্রতিবেশী ভারত, তার দিকেই কিন্তু দৃষ্টিটা চলে যাবে। এবং আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে পিলখানা ট্র্যাজেডি ঘটছে 2008 সালে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে 9-এ তারা ক্ষমতা গ্রহণের
একেবারে অব্যবহিত পরে এবং 2008 সালে যে সেনা সমর্থিত যে সরকার, সেই সরকারের উপরে ভারতের একটা ব্যাপক রকমের প্রভাব ছিল এবং তারপরে এবং সেই সরকারটি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে তারা ক্ষমতা ছেড়েছিল এবং আওয়ামী লীগকে এনেছিল এবং এর সমর্থন আমরা পাচ্ছি হলো ভারতের যে প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বইয়ে। এবং আপনি দেখবেন যে এই জিনিসগুলো আপনি মেলাতে পারবেন যে তখন ভারতের কীরকম প্রভাব ছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনী এবং আমাদের সরকারের উপরে এবং একই সঙ্গে সেনাবাহিনীর উপরে। ফলে আমরা কিন্তু পরবর্তী ঘটনাবলিতেও দেখব যে আমাদের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী তারা যথেষ্ট প্রফেশনাল বাহিনী হওয়া সত্ত্বেও অনেক দিন কিন্তু তারা হলো এক ধরনের একটা অবশ্যই আমাদের হাতে সময় বেশি না, আমরা ছোট করে একটু কাজী রওনাক হোসেনের কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা এখন আবার দেখছি ভারত নতুন করে কাঁটা তারের বেড়া দিচ্ছে, বর্ডারে দিচ্ছে। আমি একটু পিলখানাতে যেতে চাই, সবাই খুব কম, একদম ছোট করে বলছি। দেখেন, যেদিন এই হত্যাকাণ্ড শুরু হলো সেদিন সর্বাধিনায়ক হওয়া সত্ত্বেও প্রাইম মিনিস্টার কিন্তু দরবারে যান নাই। আগের দিন উনি কিন্তু টাট্টু শো দেখতে গেছিলেন। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার এবং এখানে এটা মাস্ট। আর একটা জিনিস আমি বলি, আপনারা হয়তো জানেন কিংবা জানেন না, যে ঠিক বেছে বেছে 6 মাস আগে বিভিন্ন জায়গায় সেক্টর কমান্ডার হিসেবে দেওয়া হয়েছে। আমাদের শেষ করতে হচ্ছে। আচ্ছা, না ঠিক আছে। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।